আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা 1 মিনিট ওয়েট করি, তারপরে দেখি। মাসফিকা, তোমাদের আর্টস থেকে কতজন ক্লাস করে? অন্যান্য ক্লাস মাসফিকা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমাদের আর্টস থেকে বলতে গেলে পাঁচ পাঁচের উপরে আর যায় না। আচ্ছা, 5 জন না? ঠিক আছে। তার মধ্যে 2 জন তো চলে আসছে। হ্যাঁ, আফিয়া আসছে। স্যার এখন কেউই অ্যাক্টিভ নাই, সকালবেলা কেউ উঠতে চায় না। তাই তো দেখছি। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করব। আজকে একটা ম্যাথ সলিউশন করব আর কি, আমরা এক্সেল দিয়ে, স্প্রেডশিট সফটওয়্যার দিয়ে। ঠিক আছে, দেখি আর কি আসছে। আফিয়া জয়েন করে নেই। তোমাদের ক্লাসটা চেঞ্জ হবে মাসফিকা, বিজ্ঞান ক্লাস হবে এর পরের সপ্তাহে। স্যার কোন ক্লাসের জায়গায় হবে? এই আইসিটি ক্লাসের জায়গায় হবে। হুমায়ুন স্যার ক্লাস নেবেন, তাহলে হ্যাঁ। স্যার তাহলে স্যার আইসিটি ক্লাস আবার মানে কবে করে? আইসিটি ক্লাস আপাতত অফ থাকবে। আর তোমাদের এক্সট্রা ক্লাস হবে বৃহস্পতিবার। এক্সট্রা ক্লাস বলতে ওই সেই আগের ক্লাস, যারা কোডিং করতে ইচ্ছুক তাদের ক্লাস হবে আর কি। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আনিশা জয়েন করেছে। ঠিক আছে, আমরা শুরু করছি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? না স্যার, এখনো দেখা যাচ্ছে না। এখন দেখা যাবে। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন একটা এক্সেল, আগে একটা ডক্স ফাইল খুলি, হ্যাঁ। প্রশ্নটা একটু লিখে নিই আমরা। প্রশ্নটা এই থাক। আচ্ছা, প্রশ্নটা একটু মুখে মুখে লেখো তো। তোমাদের সামনে খাতা আছে সেটা? জি স্যার। আচ্ছা, আমি দেখি, তাহলে ভালো হবে। প্রশ্নটা
আচ্ছা আচ্ছা, প্রশ্নটা লেখো। মিস্টার ক, লিখছো মাশরিকা? জি স্যার, লিখছি। হ্যাঁ, মিস্টার ক প্রথম শ্রেণীর কর্মকর্তা। মিস্টার ক প্রথম শ্রেণীর কর্মকর্তা জি স্যার, সে লিখেছি। সে নবম গ্রেড। স্যার, সে নবমের। নবম গ্রেড, হ্যাঁ, নবম গ্রেড বলতে এই যে নাইনতম গ্রেড, নবম এই গ্রেড। স্যার, বুঝতে হ্যাঁ, স্কেলে, অর্থাৎ নবম গ্রেড কত জানো? 22,000 টাকা স্কেলে বেতন পান। লিখছো? জি স্যার। আচ্ছা, তারপরে লেখো যে বাড়ি ভাড়া বাবদ 55%, বাড়ি ভাড়া বাবদ 55%, চিকিৎসা ভাতা বাবদ 1,500 টাকা। স্যার, হ্যাঁ, বাড়ি ভাড়া বাবদ 55%, বাড়ি ভাড়া বাবদ 55%। জি স্যার, লিখেছি। এরপর আচ্ছা, তারপরে লেখো, তাহলে বাড়ি ভাড়া বাবদ 55%, চিকিৎসা ভাতা বাবদ 1,500 টাকা, টিফিন ভাতা বাবদ, তাহলে বাড়ি ভাড়া লেখছো মুশফিকা? বাড়ি জি ভাড়া স্যার। হচ্ছে, হ্যাঁ, চিকিৎসা ভাতা বাবদ 1,500 টাকা, 50%, 55%, আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি। আচ্ছা, পার্সেন্টেজ কাজ করছে না কেন? আচ্ছা ঠিক আছে, তুমি লেখো বাড়ি ভাড়া বাবদ 55%, তারপরে হচ্ছে চিকিৎসা ভাতা বাবদ 1,500 টাকা, আর টিফিন ভাতা বাবদ 500 টাকা পান। তারপরে লেখো ব্র্যাক দিয়ে, দাড়ি দিয়ে, প্রভিডেন্ট ফান্ডে প্রভিডেন্ট ফান্ডে প্রভিডেন্ট ফান্ডে স্যার, কি বললেন বুঝতে পারিনি। হ্যাঁ, তারপরে লেখো প্রভিডেন্ট ফান্ডে, প্রভিডেন্ট ফান্ডে লেখছো 10% কর্তনের পর
প্রভিডেন্ট ফান্ডে 10% কর্তনের পর প্রভিডেন্ট ফান্ডে 10% কর্তনের পর 10% কর্তনের পর তার সর্বমোট উত্তোলনকৃত টাকার পরিমাণ কত? মাসফিকা লিখতে পেরেছো? স্যার সর্বমোট উত্তোলনকৃত টাকার পরিমাণ কত? মাসফিকা আমার কথা শুনতে পাচ্ছ? স্যার এতক্ষণ আসতেছিল না কথা। ও স্যার আপনি সর্বমোটের পর কি বললেন? সর্বমোট উত্তোলনকৃত বেতন কত? সর্বমোট উত্তোলনকৃত বেতন কত? লিখছো এখন? জি আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এখানে আমরা লিখে নেই নাম। এখানে কি হবে? লিখবো নাম, তারপরে হচ্ছে এখানে লেখো স্কেল, এখানে এখানে লিখবো সর্বমোট বেতন। আচ্ছা, 1 2 এখানে লিখি স্কেল, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, তারপরে চিকিৎসা ভাতা, চিকিৎসা চিকিৎসা ভাতা, এটাকে বড় করে নেই, এটাকে বড় করি। মাসফিকে দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, এটা চিকিৎসা ভাতা লিখলাম, এখানে লিখবো টিফিন ভাতা। টিফিন, আমরা কিন্তু একটা অফিসের স্যালারি শিট করতেছি, বুঝতে পারছো? টিফিন ভাতা। জি তারপরে দেখো এখানে লিখবো সর্বমোট, হ্যাঁ সর্বমোট সর্বমোট তারপরে হচ্ছে এখানে হলো এখানে দেব হলো কর্তন, ঠিক আছে? এখানে দেব প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে, একটু বড় করে নেই, প্রভিডেন্ট ফান্ড। তাহলে প্রভিডেন্ট ফান্ড 10% কাটবে, কাটার পর উত্তোলনকৃত মোট টাকা, তাহলে এখানে উত্তোলনকৃত মোট টাকা কোথায় গেল?
উত্তোলনকৃত মাসফিকা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। টেক্সট ফরম্যাট ক্লিয়ার কন্টিনিউ ফরম্যাট সেল সমস্যা করতেছে। আচ্ছা, উত্তোলনকৃত টাকা। এখন দেখো, তারপর হচ্ছে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে একটা কাজ করি আমরা, এখানে দেই হচ্ছে এটাকে ফরম্যাট করে দেই মার্কস, মার্কস এন্ড ওয়ার্ক এটাই করে দিলাম। এখানে হলো লিখবো সর্বমোট বেতন, সর্বমোট বেতন, আর এইখানে লিখবো কর্তন প্রাপ্ত, প্রাপ্ত টাকা। দেখো এখানে তাহলে লিখলাম নাম, সব হচ্ছে এটাও মার্কস করে দেই। ঠিক আছে, তাহলে এটা আমরা করবো তিনটা বর্ডার দিয়ে দিব, একটা অল বর্ডার। হ্যাঁ, এখন দেখো তাহলে নাম কি বলছিলাম মাসফিকা? স্যার ক। ক। হ্যাঁ, তাহলে এখানে এই যে ক নাম দিলাম। আর স্কেল ছিল কত? 22,000, তাই না? আর বাড়ি ভাড়া কত ছিল? কত পার্সেন্ট? 55। 55। ভেরি গুড। তাহলে বাড়ি ভাড়া 55 কার? এই স্কেলের, এই যে স্কেলটা তার। তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করি, ইকুয়াল এই স্কেল গুণন, মানে স্টার এর সাথে কি গুণ করব বলতো? পার্সেন্টেজ দিয়ে কিভাবে শতকরা বের করে কিভাবে মাসিকা, মনে আছে? এর সাথে জাস্ট 0.55 গুণ দিলেই হয়ে গেল। দেখো ইন্টার চাপলাম, এই তো হয়ে গেছে। দেখতে পাচ্ছ? জি স্যার। কঠিন মনে হলো না সহজ? স্যার সহজ। আচ্ছা, সহজ। তারপর এখানে দেখো চিকিৎসা ভাতা কত? 1500 টাকা, তাই না? আবার কি হয়ে গেছে? ভাইরাস অ্যাটাক করেছে। আচ্ছা দেখো 1500 টাকা। টিফিন ভাতা কত ছিল? 500 টাকা, তাই না? স্যার 500। হুম। এই সর্বমোট কিভাবে বের করব? এখানে এই যে সর্বমোট টাকা, এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এটা, তাহলে কি করব? কোন সূত্র প্রয়োগ করব আমরা এখানে মাসফিকা? যোগের সূত্র। যোগের, হ্যাঁ। good. তাহলে এটা কি আমরা এমনি যোগ করে দেবো না ফাংশন ইউজ করব বলো? দেখি ফাংশন ইউজ করি স্যার আগে। ফাংশন ইউজ করে। আচ্ছা,
তাহলে আমরা এস ইউ এম সাম ব্র্যাকেট, তাহলে কোনটা, এই যে এটা, তারপরে এখানে কি দিব, কোলন, তারপরে লাস্ট এটা, তারপরে ব্র্যাকেট শেষ। দেখতে পাচ্ছ? জি স্যার। এই তো হয়ে গেল। এখন দেখো, তারপরে আমরা প্রভিডেন্ট ফান্ড কত পার্সেন্ট, 10%। তাহলে কার 10%, এই যে এটার কিন্তু, সো এটা আমাদের কি হবে, গুণ হবে। এখান থেকে 10% শতকরা বের করবো কিভাবে, এটার সাথে গুণ করব আমরা স্টার 0.1, শুধু 0.1, তাহলে ইন্টার চাপো। হ্যাঁ, এই তো দেখো 2200 টাকা। তাহলে প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 2200 টাকা। এখন দেখো, এই উত্তোলন, এখানে সর্বমোট বেতন থেকে এই টাকাটা কর্তন হবে, কর্তন হয়ে মোট যে টাকা হবে সেটাই। তাহলে এইখানে কি সূত্র প্রয়োগ করতে হবে, মাসিকা, বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ। তাহলে এটা দেখো চাপলেই কিন্তু এটার সেল অ্যাড্রেসটা চলে আসবে, মাইনাস এটা। তাহলে দেখো ইন্টার চাপো, এই তো চলে আসছে। দেখো 36,100 থেকে 2200 টাকা বাদ দিলে এইটা হচ্ছে তার মূল বেতন। তাহলে দেখো একটা অফিসে কিন্তু এরকম কাজই করা হয়। এখন আমরা আরেকটা দেখব, ধরো তার নাম দিলাম হচ্ছে বি বা রিফাত, রিফাত। তাহলে তার স্কেলটা আমরা দিলাম হচ্ছে 35,500 টাকা। তাহলে বাড়ি ভাড়া হচ্ছে কিভাবে বের করবো, এই যে এখানে এই সূত্রটা যদি এর মধ্যে দিয়ে দেই, দেখো এই যে বাড়ি ভাড়া চলে আসলো 19,525 টাকা। আবার দেখো এই চিকিৎসা ভাতাও যদি এর মধ্যে দিয়ে দেই, এটাই এখানে নিয়ে আসো। হ্যাঁ, আবার টিফিন ভাতাও একই হবে। এখন সর্বমোট কিভাবে বের হবে, এটা জাস্ট সূত্র প্রয়োগ করে এখানে টেনে ধরে দাও। দেখো বেতন কত আসছে, 57,025 টাকা। আর তার প্রভিডেন্ট ফান্ড কত আসবে, দেখো 3550। তার মোট বেতন আসবে কত, এই তো দেখতে পাচ্ছ, 53,000। জি স্যার। হ্যাঁ, সহজ না? তারপরে ধরো এখানে এই যে এই সূত্রগুলো আমরা একেবারে দিয়ে দিলাম সব ঘরে আগেই, এগুলো এগুলো একই সেম, এটাও সেম, এটাও এখানে যা আসবে সর্বমোট সূত্র প্রয়োগ করব। কি আসলো, আচ্ছা চেঞ্জ হবে, সমস্যা নেই। তাহলে দেখো এই সূত্রটা প্রয়োগ করবো আমরা। হ্যাঁ, এখানে দেখো একটা স্কেল, এটা হলো নিয়ন, স্কেল দিলাম 16,000। তাহলে দেখো এই যে অটোমেটিক সব চেঞ্জ হয়ে গেছে, দেখছো? শুধু এখানে চেঞ্জ করবা আর দেখো অটোমেটিক কিন্তু এখানে সব চলে আসবে। এই যে 16,000 স্কেলে বেতন আসবে কত, এত টাকা। তো একটা অফিসে কিন্তু এক্সেল এর কাজ, এই যে এটাই হলো ফাইনাল এক্সেল এর কাজ হয়। এই কাজটা যারা পারবে তারা কিন্তু মোটামুটি এক্সপার্ট হয়ে যাবে আর কি। মাসফিকা, আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, তাহলে তোমাদের এখানে মোটামুটি কিন্তু আমরা 9 এর সিলেবাস শেষ করেছি অনেক আগেই। 4 নাম্বার অধ্যায় আমাদের শেষ হয়ে গেছে, এবং এগুলো কিন্তু তোমাদের সিলেবাসের থেকেও অ্যাডভান্স লেভেলে আমি তোমাদেরকে দেখালাম, মানে প্র্যাকটিক্যালি। মাসফিকা, বুঝতে পেরেছ? জি স্যার। ওকে, এইগুলো স্যার যদি, আপনি হ্যাঁ প্র্যাকটিক্যালটা দিয়েছিলেন? হ্যাঁ, বলো আফিফা। বললাম যে স্যার আপনি কি 4 নাম্বার প্র্যাকটিক্যালটা দিয়েছিলেন?
4 নাম্বার তোমাদের গ্রুপে তো ইয়ে দেওয়ার কথা ছিল, সোহা, ও তো দিয়ে দিয়েছে মেবি। আচ্ছা আমি শুনবো নি ওর কাছে, ঠিক আছে? 4 না স্যার নাম্বারটা। আমি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, তুমি পাওনি না, ঠিক আছে। না পেলে আমি দিয়ে দিব, সমস্যা নেই। প্র্যাকটিক্যালের বিষয়গুলো আমি দেখব। আচ্ছা, আমাদের দেখো এরপরে যে পঞ্চম অধ্যায় আছে, আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ঠিক, এটা আমাদের শেষ কিন্তু। শতকরা নির্ণয় আমরা করে ফেলছি, এই যে এই কাজগুলো করে ফেলছি অলরেডি। দেখো এই যে এই কাজটাই করলাম এতক্ষণ কিন্তু, এই যে এরকম। তারপরে এগুলো তো পারবাই। আচ্ছা একজন বলো তো, কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? মাসফিকা বলো তো, টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? মাসফিকা, নান্দনিকতার জন্য, পুনর্বিন্যাস করার জন্য, বারবার ব্যবহারের জন্য, কপি সুবিধার জন্য। কোনটা হবে? টেমপ্লেটটা কি আমরা একদিন পড়ছিলাম, মনে আছে কিনা? অর্থাৎ একটা ফরম্যাট, যে ফরম্যাটে তুমি একই টাইপের কাজ, অর্থাৎ শুধু ডেটা গুলা চেঞ্জ করে দিয়ে একই টাইপের কাজ। ধরো তুমি মার্কশিট তৈরি করলা, মার্কশিটের একটা টেমপ্লেট থাকলো, শুধু এই যে ডাটা গুলা চেঞ্জ হলো, তাহলে সব ডিজাইন সবকিছু কিন্তু একই। তো এটাকেই বলা হয় টেমপ্লেট। তো এই টেমপ্লেটটা ব্যবহার করা হয় কেন? এই চারটার মধ্যে কোনটা হবে? একজন বলো তো। কপি সুবিধার জন্য। কপি সুবিধার জন্য। হ্যাঁ, কপি সুবিধার জন্য। জি স্যার। বারবার ব্যবহারের জন্য। কেন বলো তো? বারবার একটা একই কাজ বারবার করতেছি আমরা, এটার জন্য। কপি না তো, নতুন করে ডাটা তো এন্ট্রি দিতেই হচ্ছে, কপি তো আর করতে হচ্ছে না। ঠিক আছে, বারবার ব্যবহারের জন্য এটা হবে। এখন আরেকজন বলো, যে কোনো ডকুমেন্টস প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়? অর্থাৎ ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়? নিউ, সেভ, ওপেন, সেভ অ্যাজ। দ্যাট মিনস এই যে এই বিষয়টা, এই যে এটা আমি দেখো, এই ডকুমেন্টসটা আমি করলাম, তো এই ডকুমেন্টসটা আমি যখন সেভ দিব, এই যে এই সেভ ইউজ করব না সেভ অ্যাজ ইউজ করব না ওপেন নিউ, কোনটা? এই চারটার মধ্যে সেভ। নতুন নাম দিবা যখন, যদি নাম দিতে চাও, অর্থাৎ প্রথমবার যদি সেভ করতে চাও, তাহলে সেভ অ্যাজ ইউজ করতে হবে, কারণ এটা নাম ইউজ দিতে হবে। তো আফিফা বুঝতে পেরেছো? এই সেভ দিলে এই নামেই সেভ হবে। দেখো এই যে ডকুমেন্টস টু বা ওয়ার্কশিট টু, এই নামেই সেভ হবে, কিন্তু আমি তো নামটা ভিন্ন দিব। তো আমি নামটা দিব হচ্ছে অন্য কিছু। তো সেই ক্ষেত্রে আমাদের সেভ অ্যাজ দিতে হবে। এই জন্য বলা হয়েছে যে কোনো ডকুমেন্টস প্রথমবার সংরক্ষণ করতে, যদি বলতো যে সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়, প্রথমবার না, দ্বিতীয়বার বা পরবর্তী যতবারই তুমি সংরক্ষণ করবা, তখন শুধু সেভ দিলেই হবে। এই জন্য কি করতে হবে? সেভ এজ দিতে হবে। মাশফিকা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। তারপরে সুহানা, কি শুনতে পাচ্ছ আমাকে? সুহানা, আচ্ছা শুনতে পাচ্ছ না। জি আফসানা, স্যার। হ্যাঁ তুমি কি বুঝতেছ? কথা বলো না তো। জি স্যার বুঝতেছি। ওকে। তারপরে তানিশা। জি স্যার বুঝতেছি। ঠিক আছে। এখন এখন দেখো, স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে কি করা যায়? লেখালেখি করা সহজ, সূত্র ব্যবহার করা যায়, উপাত্ত বিন্যাস করা যায়। তাহলে তিনটাই হবে না? তিনটাই তো করা যায়, তাই না, জি স্প্রেডশিটের মধ্যে? স্যার। ওকে।
এখন দেখো এটা কি বলছে যে সৌমিত্র শখের বসে প্রকৃতি নিয়ে পত্রিকায় লেখালেখি করে। ও আচ্ছা, সৌমিত্র শখের বসে প্রকৃতি নিয়ে পত্রিকায় লেখালেখি করে। মাঝে মাঝে তার লেখার সাথে ফুল, পাখি বা নদীর ছবি দিতে হয়। সে পেশাগত জীবনে একজন হিসাব রক্ষণ কর্মকর্তা। সেখানে তাকে কর্মচারীদের বেতনের হিসাব রাখতে হয় এবং মাসিক প্রতিবেদন জমা দিতে হয়। তাহলে কি বলছে যে এই সৌমিত্র শখের বসে লেখালেখি করে এবং লেখালেখি করার জন্য তার বিভিন্ন ছবি ইউজ করতে হয়। আর পেশাগত জীবনে সে একজন হিসাব রক্ষণ কর্মকর্তা। এই যে আমি যে কাজটা করলাম এটা কিন্তু একজন হিসাব রক্ষণ কর্মকর্তার কাজ। এই যে এই কাজটা, এই যে এটা, বুঝতে পারছো? এই কাজটা কিন্তু একজন হিসাব রক্ষণ কর্মকর্তা করে থাকেন। এখন প্রশ্নটা হচ্ছে সৌমিত্রকে তার শখের কাজে কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? কোনটা হবে? ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, স্যার। ওয়ার্ড প্রসেসর? ঠিক আছে সবাই? দেখো শখের বসে সে লেখালেখি করে এবং ফুল পাখির ছবি নদী দিতে হয়, তাহলে কি হবে? ওয়ার্ড প্রসেসর হবে। আর যদি বলতো যে পেশাগত জীবনের জন্য সে তার কোনটা দরকার, পেশাগত হলে স্প্রেডশিট লাগতো, তাই না? তোমরা কি সবাই বুঝতে পেরেছ? তানিশা, জি স্যার। এটা কি বুঝতে পেরেছো ওয়ার্ড প্রসেসর হবে কেন? জি স্যার। কারণ সে দুই টাইপের কাজ করে। একটা হচ্ছে সে চাকরি করে, চাকরি লাইফে তার স্প্রেডশিট সফটওয়্যার দরকার, কারণ সে হিসাব রক্ষণ কর্মকর্তা। আর তার কারণ হচ্ছে হিসাব রাখতে হয়, মাসিক প্রতিবেদন জমা দিতে হয়। আর সে শখের বসে আবার লেখালেখি করে, তো লেখালেখির জন্য সুবিধা কিন্তু তোমার ওয়ার্ড প্রসেসর, কারণ সেখানে ছবি ইনসার্ট করতে পারবা। যেমন এখানে ফুল, পাখি বা নদীর ছবি দিতে হয়, তো এই ছবি ইনসার্ট করার জন্য তার ওয়ার্ড প্রসেসরটা দরকার। তারপরে 5 নাম্বারটা একটু দেখো, যে সৌমিত্রকে তার পেশাগত কাজে খেয়াল করো, টেমপ্লেট ব্যবহার করতে হয়, সূত্র ব্যবহার করতে হয়, উপাত্ত বিন্যাস করতে হয়। তাহলে এই তিনটার মধ্যে কি কি করতে হয়? এটা বলো তো কোনটা হবে? সূত্র ব্যবহার করতে হয় আর হচ্ছে উপাত্ত বিন্যাস করতে হয়। সূত্র ব্যবহার করতে হয় না? কারণ এই যে আমি জি স্যার, আমি সূত্র এক- ব্যবহার আমি করতে আমি একটু আগে করলাম হিসাব রক্ষণ কর্মকর্তা ধরো, তাহলে তার তো এটা করতেই হবে, করতে হবে না? তো এই তিনটাই করতে হয় তাকে। টেমপ্লেট ব্যবহার করতে হয়। টেমপ্লেটটা কি? যেমন দেখো আমি এটা সেভ করে রাখলাম, সেভ করে রেখে আমি পরের মাসে, এটা ধরো জানুয়ারি মাসে একটা বেতন শীট করলাম, এইটাই আমি আবার কি করলাম, পরের মাসের জন্য রেখে দিলাম সেভ করে। পরের মাসে শুধু এখানে কি করব, এখানে শুধুমাত্র মাসটা চেঞ্জ করব, তাই করব না? আর এগুলো তো সেমই থাকবে। তাহলে এটাই ধরো একটা টেমপ্লেট। আশা করি বুঝতে পেরেছো। তারপরে কি বলছে, তালিকা তৈরি করতে ওয়ার্ড প্রসেসরে কোন ধরনের সাজসজ্জা ব্যবহার করা হয়, উদাহরণ সহ বর্ণনা করো। তো এগুলো হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট বলতে পারো। তারপরে দেখো এখানে লেখা আছে স্প্রেডশিট বিশ্লেষণের 5টি সুবিধা লেখো। ওকে, এরপরে যে 5 নাম্বার এবং 6 নাম্বার যে অধ্যায় আছে সেইখানে আমাদের কি ধরনের কাজ আছে সেটা আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এটা ক্লাস 10-এ তোমাদের পড়াবো আমি। মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, অর্থাৎ মাল্টিমিডিয়ার মধ্যে হতে পারে, এখানে দেখো কি কি আছে, মাল্টিমিডিয়ার ধারণা, তারপরে আছে মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ। যেমন তুমি যদি প্রেজেন্টেশন করতে চাও তাহলে পাওয়ার পয়েন্ট যে সফটওয়্যার আছে সেটা তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? পাওয়ার পয়েন্ট, এই যে দেখো প্রেজেন্টেশন সফটওয়্যার। তার মানে আমরা চতুর্থ অধ্যায়ে পড়লাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর এবং স্প্রেডশিট, আর পঞ্চম অধ্যায়ে আমাদের পড়তে হবে প্রেজেন্টেশন সফটওয়্যার মানে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার। আর ষষ্ঠ অধ্যায়ে পড়তে হবে ডেটাবেস মানে মাইক্রোসফট অ্যাক্সেস। সহজ কথা তোমাদের এই যে এখানে আমি দেখাচ্ছি, দেখো এখানে এমএস অফিস আছে, এই যে
এমএস অফিস। এই অফিসের মধ্যে তোমাদের আমি গণনা করে দেখাইছিলাম যে কয়টা সফটওয়্যার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা, তাই না? এই 14টার মধ্যে মূলত এখানে 4টা সফটওয়্যারের কাজ নিয়ে তোমাদের এই পুরো বইটা, মানে 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এই 3টা অধ্যায় শুধুমাত্র এই যে এই 4টা সফটওয়্যার। এখানে যে 4টা সফটওয়্যার আছে, একটা হলো প্রথমটা, এই দেখো ওয়ার্ড প্রসেসর, মানে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। কোনটা? এখানে হচ্ছে এই যে এটা, এই যে দেখো মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এই প্রথমটা, এটা হলো ওয়ার্ড প্রসেসর। দ্বিতীয়টা হচ্ছে এক্সেল, দেখো এই যে এক্সেল, এটা আমরা করতেছি এখন। আর 3 নাম্বারটা হবে পাওয়ার পয়েন্ট, এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ওকে। আর 4 নাম্বার হবে অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস আছে কোথায়, দেখো মাইক্রোসফট অফিস অ্যাক্সেস। মাশফিকা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে এই 4টা সফটওয়্যার নিয়েই মূলত তোমাদের এই অধ্যায়, মানে এই পুরো সিলেবাসটা, 4 নাম্বার অধ্যায়, 5 নাম্বার অধ্যায় এবং 6 নাম্বার অধ্যায়। তো 5 এবং 6 এটা হলো ক্লাস 10 এর সিলেবাস। এখন বলো, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? যদি কোশ্চেন না থাকে তাহলে আমি শেষ করবো আজকে। নো স্যার, কোনো কোশ্চেন নেই। আফিফা, কোশ্চেন আছে তোমার? স্যার কোনো কোশ্চেন নেই। কোশ্চেন নেই, ঠিক আছে। তাহলে ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।